সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা সকলেই জানো যে বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্ব আজ বিপর্যস্ত। এরকম অবস্থায় আমরাও প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই পরিস্থিতিতে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে আমরা শিক্ষাঙ্গনে গিয়ে তোমাদেরকে পাঠদান করতে পারছি না, যার ফলে তোমাদের পড়াশোনা বিঘ্ন হচ্ছে, তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ। তো এই ক্ষতিটা তোমরা কাটিয়ে উঠতে পারো এবং তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারো, সে লক্ষ্যে আমরা সচেষ্ট আছি। যার ফলশ্রুতি অনলাইন ক্লাস। আশা করি তোমরা আমার ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে আছি আমি রেহানা সুলতানা, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি হাজী গৌরব আলী মেমোরিয়াল কলেজ, কামারখন্দ, সিরাজগঞ্জ। আজকে আমি ইতিহাস, একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র থেকে আলোচনা করব। তো এটা পড়ার আগে তোমাদেরকে আসলে প্রথম পত্রের সাথে পরিচয় করে দিই যে আমরা আসলে এখানে কি করব। এখানে আমরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 সাল পর্যন্ত এই সময়কালের ইতিহাস পড়ব। তো যাই হোক, আজকে আমি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। তো আমরা জানি, আসলে আমরা যা কিছু জানি ইতিহাস পাঠের মাধ্যমে জানি, যে ইতিহাস পাঠে জানি যে ভারতীয় উপমহাদেশে বহু প্রাচীন কাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক, ঐতিহাসিক লেখক তারা এখানে এসেছেন, ভ্রমণ করেছেন এবং এখানকার যে অভিজ্ঞতা তারা সঞ্চয় করেছেন সেগুলো তাদের লেখনের মাধ্যমে প্রচার করেছেন। তো এই লেখনীগুলো থেকেই আসলে বিশ্বের বিভিন্ন দেশ এবং ইউরোপীয় যে জাতিগুলো আছে তারাও ভারত সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং তারা সেই লেখনীগুলো থেকেই জানতে পেরেছে যে ভারত হচ্ছে একটা সমৃদ্ধশালী দেশ, ঐশ্বর্যে পরিপূর্ণ এবং এটা হচ্ছে একটা অপার সৌন্দর্যের নীলাভূমি। তো এই যে সম্পদ এবং সৌন্দর্য, এগুলো আকৃষ্ট হয়ে আসলে এই সমস্ত পর্যটকরা এবং ঐতিহাসিকরা তারা এখানে এসেছে। তো এই যে তাদের বর্ণনা, সেই কারণেই দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে সবাই বাণিজ্য করার জন্য ভারতে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরবীয় বণিকরা এবং ইউরোপ মহাদেশ থেকে ইউরোপীয় বণিকরা ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে। তো এই যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করলো, এই সম্পর্ক ছিল স্থলপথে। ভারতের সাথে এই যে আরব এবং ইউরোপীয় যে জাতিগুলো বাণিজ্য করত, তাদের আসা যাওয়ার পথ ছিল স্থলপথ, তারা জলপথে আসতো না। তো এই যে স্থলপথে তাদের বাণিজ্য, এই বাণিজ্যর পথ একসময় বন্ধ হয়ে যায়, বিশেষ করে ইউরোপীয়দের জন্য বন্ধ হয়ে যায় এবং আরবরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে প্রাধান্য বিস্তার করে, যার ফলে ভারতীয় উপমহাদেশের যে ব্যবসা বাণিজ্য সেখানে আরবদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা দেখবো যে আসলে কি কি পণ্য সামগ্রী ইউরোপে নিয়ে যাওয়া হতো। তো দেখা যাচ্ছে যে ইউরোপীয় মহাদেশে, ইউরোপের যে বাজারগুলো আছে সেখানে যে সকল পণ্য ভারতীয় উপমহাদেশ থেকে যেত, এই যে ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ দেশগুলো আসলে বোঝাতে যে ভূখণ্ডকে বোঝায় তা হচ্ছে বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশ। তো এই যে বিশাল ভূখণ্ড, এই ভূখণ্ডে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হতো। এখানে অনেক রকমের খনিজ সম্পদ পাওয়া যেত, সেই সাথে পাওয়া যেত মশলা, যে মশলা ছিল আসলে ইউরোপীয় বণিকদের প্রধান চাহিদা। তো এই যে পণ্যগুলো, এগুলোর চাহিদা পূরণ করার জন্য, এগুলো দিয়ে ব্যবসা করে প্রচুর পরিমাণ মুনাফা লাভ করার জন্যই পর্তুগিজ, স্পেন, তারপরে অন্যান্য যে দেশগুলো ছিল, ইতালি, এই সমস্ত ইউরোপীয় দেশগুলো ভারতে বাণিজ্য করতে আসতো। তো আজকে আমরা এই ইউরোপীয়দের ভারতে আসার ইতিহাসটা আলোচনা করার পূর্বে একটু ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তোমাদের জানাবো। আসলে ভারতীয় উপমহাদেশে এই যে আমরা বললাম যে ভারত হচ্ছে একটা অপার সৌন্দর্যের নীলাভূমি এবং এখানে প্রচুর পরিমাণ সম্পদ পাওয়া যায়। তো এইগুলো আমরা শুধু যে লেখকদের বর্ণনা থেকেই জানবো তা না, আমরা যদি ভারতীয় উপমহাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যদি আলোচনা করি তাহলেও সেটা বুঝতে পারবো। যেমন আমরা দেখি ভারতীয় উপমহাদেশের উত্তরের সীমানা, এই যে রেঞ্জ, এটা হচ্ছে হিন্দুকুশ পর্বত এবং সুলেমান পর্বতমালা এই অঞ্চলে অবস্থিত। এরপরে রয়েছে এখান থেকে হিমালয়ান রেঞ্জ, এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। এখানে হিমালয় পর্বতমালা বিস্তৃত রয়েছে, অর্থাৎ উত্তর ভারত উপমহাদেশের উত্তর দিকটা সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চল, এরপর মধ্যভাগে রয়েছে
মরুভূমি অঞ্চল, যেটা রয়েছে রাজপুতনা মরুভূমি, যেটাকে বলা হচ্ছে থর মরুভূমি। এই থর মরুভূমি ভারত এবং পাকিস্তান, এই উভয় ভারত এবং পাকিস্তান এই জায়গায় গুজরাট, হরিয়ানা, তারপরে ভারতের সিন্ধু প্রদেশ, পাঞ্জাব, এই সমস্ত জায়গায়, রাজস্থান, এই এলাকা নিয়ে থর মরুভূমি অবস্থিত। তাহলে আমরা এখানে একদিকে পার্বত্য অঞ্চল, একদিকে মরুভূমি অঞ্চল, তারপর দক্ষিণ ভারতের দিকে আছে সমতল ভূমি, মধ্য অঞ্চলেও কিছুটা সমতল ভূমি আছে, এবং এখানে দক্ষিণ ভারতে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। যেমন আমরা মুঘল আমলের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে সেখানে কি দেখি যে মুঘল বাদশাহ আকবর তিনি কোহিনূর হীরা ব্যবহার করতেন, যেটা দক্ষিণ ভারতের গোলকুন্ডার একটা খনি থেকে পাওয়া গিয়েছিল। তাহলে আমরা দেখি যেখানে হীরা সেটাও পাওয়া যেত। এছাড়া রয়েছে দক্ষিণে ভারত মহাদেশের দক্ষিণে আছে ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, এরপরে আছে পশ্চিম দিকে আরব সাগর, পূর্ব দিকে আছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, এবং এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অর্থাৎ বর্তমান বাংলাদেশ অংশ। এই জায়গাটা অসংখ্য নদী বিধৌত, এবং এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়, কেননা এটা হচ্ছে একটা বিস্তীর্ণ সমতল ভূমি। তো এভাবে আমাদের দেখি যে এখানে প্রচুর পরিমাণে কৃষিজ সম্পদ পাওয়া যেত। তো মরক্কোর ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা তিনি ভারত উপমহাদেশ ভ্রমণ করেছিলেন, এবং তার যে অভিজ্ঞতা সেখান থেকে তিনি বলেছেন যে ভারতীয় উপমহাদেশের মতো এত প্রচুর এবং এত সস্তা খাদ্যদ্রব্য তিনি পৃথিবীর আর কোথাও দেখেন নাই, এবং এখানকার যে মানুষের জীবনযাত্রার ব্যয় সেটাও ছিল অনেক কম। তো তাহলে আমরা বুঝতেই পারছি যে কি পরিমাণ সমৃদ্ধ আসলে ভারতীয় উপমহাদেশ, এবং এখানকার যে লোক সংখ্যা সেটাও বিপুল, এমনকি ইউরোপ মহাদেশেও এত লোক সংখ্যা নেই, ঘনবসতিপূর্ণ, এবং এদের রয়েছে অনেক জাতি উপজাতির বাস। এদের ভাষা অসংখ্য, প্রায় 2500-এর উপরে ভাষা আছে। ধর্মীয় রীতিনীতি, সামাজিক যে রীতিনীতিগুলো সেগুলোও দেখা যাচ্ছে যে প্রচুর। এখানে অসংখ্য রীতিনীতি, ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু পূর্ণ হয়। তো দেখা যাচ্ছে যে একটা উপমহাদেশে যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, একটা মহাদেশে যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এই ভূখণ্ডের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে। এই কারণেই এটাকে উপমহাদেশ বলা হচ্ছে, অর্থাৎ মহাদেশের সদৃশ বা মহাদেশের মতো। যদিও মহাদেশের সংজ্ঞায় বলা হয় যে সেই ভূমিকে বিস্তীর্ণ হতে হবে, সেখানে ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা, তারপরে সামাজিক ধর্মীয় যে অর্থাৎ সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো, এবং জলবায়ুর দিক থেকে স্বয়ংসম্পন্ন হতে হবে। তো সেই দিক থেকে দেখা যায় যে ভারতের যে জলবায়ু সেটাও বৈচিত্র্যপূর্ণ। যেমন উত্তর ভারতে বরফ আচ্ছাদিত, সেখানে শীত প্রধান। এরপরে আছে মধ্য ভারত, এখানে দেখা যাচ্ছে যে মরুভূমি অঞ্চল, এখানে উষ্ণতা বেশি, যার কারণে মরুকরণ প্রক্রিয়া এখানে হয়েছে। বে অফ বেঙ্গলের পাশে বাংলাদেশ, এখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া। তো তাহলে দেখা যাচ্ছে যে আবার ভারতের চেরাপুঞ্জি, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখা যাচ্ছে যে আবহাওয়ারও একটা বৈচিত্র্য দেখা যাচ্ছে, আসলে একটা মহাদেশে এই ধরনের সম্ভব। তো সকল বৈচিত্র্য থাকা সত্ত্বেও এটাকে একটা উপমহাদেশ বলা হয়েছে এই জন্য, যেটা 3 দিক পানি বেষ্টিত, চতুর্দিক না, এবং এটার যে ভূখণ্ড সেটা একটা মহাদেশের মতো অতটা বিশাল না। তো যাই হোক, আমরা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে ধারণা লাভ করলাম। তো এই যে ভারতীয় উপমহাদেশ, এখানে আরবীয় বণিকরা এবং ইউরোপীয় বণিকরা ইউরোপ থেকে এই যে মধ্যপ্রাচ্যের যে পথ, এই পথ ধরে তারা ভারতে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য। এর পূর্ব থেকেই দেখা যাচ্ছে যে ইউরোপীয়দের পূর্ব থেকেই আরবীয়রা ভারতে এসে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, এখানে তারা প্রাধান্য বিস্তার করেছিল। কিন্তু পরবর্তীতে যখন ইউরোপীয়রা আসলো তখন তাদের সমানভাবেই ব্যবসাটা পরিচালনা করতে হয়েছে, সেক্ষেত্রে আরবদের ততটা প্রাধান্য ছিল না। তো এই কারণে দেখা যাচ্ছে যে সেই সময়ে ইউরোপীয় এবং আরবীয় বণিকদের মধ্যে ততটা বাণিজ্য নিয়ে ততটা বৈষম্য ছিল না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে খ্রিস্টীয় 7ম শতক থেকে আসলে 7ম শতক থেকে এই যে মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং সিরিয়া, এই অঞ্চলের উপরে আরবীয় বণিকদের আরবের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, যার ফলে পূর্বের মতো
পূর্বের মতো নির্বিঘ্নে ইউরোপীয় দেশগুলো ভারতে বাণিজ্য করতে আসতে পারতো না। তো এখানে তারা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। এছাড়াও আরো একটি বড় ঘটনা, যেটা হচ্ছে 1453 সালে অটোমান তুর্কি শাসক কর্তৃক কনস্টান্টিনোপল দখল। কনস্টান্টিনোপল হচ্ছে রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। তো এইটা 1453 সালে অটোমান তুর্কিদের হাতে যখন পরাস্ত হয়, তখন ভূমধ্যসাগরীয় এলাকায় এবং এই যে কনস্টান্টিনোপল এর উপরে অটোমান তুর্কিদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়, যার ফলে তারা এই যে ভূমধ্যসাগর এবং কনস্টান্টিনোপলের যে ভূখণ্ড সেটা আর ইউরোপীয়দের ব্যবহার করতে দেয় না, তাদের নিষিদ্ধ করে দেয় এবং এখানে অটোমানদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। যার ফলে দেখা যাচ্ছে যে ইউরোপীয়দের যে ভারতে যে বাণিজ্য করতে আসার পথ সেটা বন্ধ হয়ে যায়। যার ফলে সমগ্র ইউরোপের যে দেশগুলো সেই সময়, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পর্তুগাল, স্পেন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, এরা বিকল্প পথে ভারতে এসে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে। কারণ ভারতের বাণিজ্য এতটাই লাভজনক ছিল যে সেটা তারা কোনোভাবেই পরিহার করতে রাজি ছিল না। তো যখন তারা স্থলপথে বাণিজ্য করত, অর্থাৎ এই পথে যখন তারা বাণিজ্য করতে আসতো, তখন মধ্যপ্রাচ্যের এই যে দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করে ভারতে এসে সেখানকার পণ্য সামগ্রী সস্তায় কিনে তারা যখন ফিরে যেত, তখন তাদেরকে কি করতে হতো? বিশাল একটা দূরত্ব তাদেরকে অতিক্রম করতে হতো। তো এই যে বিশাল দূরত্ব অতিক্রম করার পথে দস্যু বা ডাকাতের উৎপাত এটা যেমন ছিল, তেমনি ছিল বিভিন্ন দেশের মধ্যে দিয়ে যাওয়ার কারণে নানা রকমের বাণিজ্য শুরু করে দিতে হতো, এটা একটা ব্যাপার ছিল। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছুই মোকাবেলা করে তাদেরকে ইউরোপের বাজারে ভারতীয় উপমহাদেশ থেকে নিয়ে আসা পণ্যগুলো বিক্রি করতে হতো। তো এই যে পণ্যগুলো বিক্রি করতে হতো, এত প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়ার পরেও তারা অনেক বেশি লাভবান হতো। তো এই যে এত বেশি লাভ ভারতীয় উপমহাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার, যেটা ইউরোপের যে বণিক গোষ্ঠী তারা এটা পরিহার করতে চায় নাই। এছাড়াও আরো কারণ আছে, যেমন ভারতীয় উপমহাদেশে প্রচুর পরিমাণে মশলা চাষ করা হতো। তো এই যে মশলা এবং এছাড়াও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, তো আমরা যদি পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ হিসেবে দেখি তাহলে দেখবো যে জাভা, সুমাত্রা, মালয়, অর্থাৎ ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো আছে, সুমাত্রা এবং জাভা যার মধ্যে অন্যতম, এখানে প্রচুর পরিমাণে মশলা চাষ করা হতো। তো তারা এই সমস্ত মশলা ইউরোপে নিয়ে যেত, বিশেষ করে আরবীয় বণিকদের মাধ্যমে আসলে তারা প্রথমে মশলার সাথে পরিচিত হয়। তো দেখা গেছে যে পূর্বে ইউরোপের মানুষ শীতকালে শুধুমাত্র লবণ এবং গোলমরিচ ছিটিয়েই তারা মাংস এবং শাকসবজি খেত, কিন্তু পরবর্তীকালে যখন আরবীয় বণিকদের কাছ থেকে তারা এই যে মশলার ব্যবহার শিখলো, তখন তারা তাদের খাদ্যগুলোকে আগের চেয়ে অনেক বেশি সুস্বাদু করে খেতে শেখে। তো এই যে পরবর্তীকালে যখন স্থলপথে ভারত আসার রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তারা মশলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। মশলার চাহিদা সেটা ছিল, তারা মশলা ছাড়া খেতে চাইতো না, যে কারণেও তারা বিকল্প পথে ভারতে আসার পথ অনুসরণ করার চেষ্টা করে। তো এটা একটা কারণ। তো যে সমস্ত পণ্যগুলো ইউরোপের বাজারে অনেক বেশি চাহিদা ছিল, সেগুলো হচ্ছে মশলা, স্বর্ণ, হীরা, সুগন্ধি, রেশমি বস্ত্র, এবং বাংলার জগৎ বিখ্যাত মসলিন। তো এই যে মশলা, যেটার গুরুত্ব আমরা আগে আলোচনা করলাম,
যে ইউরোপীয়রা মশলা দিয়ে তাদের যে সুস্বাদু করে খাদ্যদ্রব্যগুলো খেত, সেটার স্বাদ তারা ভুলতে পারেনি। এই কারণে তারা মশলাকে অবশ্যই পেতে চাইতো, এটা তাদের আকাঙ্ক্ষা ছিল। স্বর্ণ, হীরা এগুলোর পাশাপাশি সুগন্ধিকে তারা সাবানের বিকল্প হিসেবে ব্যবহার করত। এছাড়া সুতি ও রেশমি বস্ত্র, আর বাংলার যে জগৎ বিখ্যাত মসলিন, এই মসলিনের ব্যাপক চাহিদা ছিল, কারণ ইউরোপের লিনেন এবং উলের যে কাপড়গুলো, তার থেকে মসলিন কাপড়গুলো অনেক বেশি আভিজাত্য প্রকাশ করত। তো তাহলে আমরা দেখছি যে এই সকল পণ্য সামগ্রী এখানে ভারতীয় উপমহাদেশ সস্তায় পেত এবং এগুলো তারা ইউরোপের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। অপরদিকে দেখা যেত যে আরবীয় বণিকরা যখন ইউরোপীয় বণিকদের স্থলপথে ভারতে আসার পথ বন্ধ হয়ে গেল, তখন আরবীয় বণিকরা ভারতে একচেটিয়া ব্যবসা করতে শুরু করলো এবং তারা এই সকল পণ্যগুলো নিয়ে যেয়ে ইতালির ভেনিস, জেনুয়া, ফ্লোরেন্স এই সমস্ত নগরে বিক্রি করতো এবং সেখানেও তারা চড়া দামে বিক্রি করতো এবং তাদের কাছ থেকে ইতালীয় বণিকরা আরো বেশি চড়া দামে ইউরোপের বাজারে বিক্রি করতো, যার ফলে আরবীয় বণিকরা এশিয়ায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে এবং ইতালীয় বণিকরা ইউরোপে একচেটিয়া বাণিজ্য করতে শুরু করে। তো এই যে ইউরোপের বাদবাকি দেশগুলো, বিশেষ করে পর্তুগাল, স্পেন, এরা ব্যগ্র হয়ে ওঠে যে কিভাবে তারা এই ব্যবসায়িক লোকসান থেকে মুক্তি লাভ করবে এবং ভারতীয় উপমহাদেশের সাথে ব্যবসা করবে। তো এই লক্ষ্যে দেখা গেল যে পর্তুগাল এবং স্পেন ভারতে আসার জলপথ খুঁজে বের করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে এবং এক্ষেত্রে পর্তুগাল অগ্রণী ভূমিকা পালন করে। পর্তুগালের প্রিন্স হেনরি, তিনি ছিলেন ভৌগোলিক আবিষ্কারের জন্য উৎসাহী একজন ব্যক্তি। তিনি ভারতীয় উপমহাদেশে অভিযান প্রেরণ করার জন্য ইতালীয় যারা ভূগোলবিদ ছিলেন তাদের সাথে পরামর্শ করেন, আর ইতালীয়দের ভূগোল সম্পর্কে জ্ঞানদান করে আরবীয়রা। তো যাই হোক, এই সময় পঞ্চদশ শতক 1401 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমরা পঞ্চদশ শতক বলতে 1401 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বুঝি। তো দেখা যাচ্ছে যে প্রিন্স হেনরি তিনি ইতালীয় বণিকদের এবং ইতালীয় যে মানচিত্র যারা তৈরি করতো তাদের সাথে আলোচনা করে, যারা ভূগোলবিদ ছিলেন তাদের সাথে আলোচনা করে তিনি ভারতীয় উপমহাদেশে সমুদ্র অভিযানের জন্য নাবিকদেরকে অনুপ্রাণিত করতেন। আর তার এই যে এত উৎসাহ উদ্দীপনা, এবং তিনি ছিলেন আসলে এই অভিযাত্রার প্রধান উৎসাহী ব্যক্তি, যে কারণে তাকে বলা হয় প্রিন্স হেনরি দা নেভিগেটর। আসলে নেভিগেটর তাকেই বলা হয় যিনি সমুদ্রে আবিষ্কার, সমুদ্র অভিযান প্রেরণের ক্ষেত্রে অগ্রপথিক হিসেবে কাজ করেন। তো এই ক্ষেত্রে আমরা প্রিন্স হেনরিকে সেই অগ্রপথিক হিসেবে দেখতে পাই, যার কারণে তার নাম দেওয়া হয়েছে হেনরি দা নেভিগেটর। তো হেনরি দা নেভিগেটর তার উৎসাহ উদ্দীপনায় পর্তুগাল থেকে অনেক অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া স্পেন থেকেও দেখা গেছে যে অনেক অভিযান পরিচালনা করা হয়েছে। তো স্পেনের, যেমন আমরা বলতে পারি, স্পেনের কর্মচারী জেনোবাসী ক্রিস্টোফার কলম্বাস, তিনি 1492 সালে ভারতীয় উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করার জন্য বের হন এবং তিনি চলে যান পশ্চিম দিকে এবং তিনি পৌঁছান আমেরিকা মহাদেশে। কিন্তু তিনি প্রথমে মনে করেছিলেন যে তিনি ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছেছেন, কিন্তু তা না, বরং তিনি যে স্থানে পৌঁছেছেন তার বর্তমান নাম ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তো যাই হোক, পর্তুগাল থেকে বার্থালোমেও দিয়াজ তিনি ভারতীয় উপমহাদেশে আসার রাস্তা বের করার জন্য সমুদ্র অভিযাত্রা পরিচালনা করেন এবং এই যে এখান থেকে পর্তুগাল থেকে শুরু করে আফ্রিকা মহাদেশের পার্শ্ববর্তী সমুদ্র দিয়ে এসে তিনি আসলেন দক্ষিণ আফ্রিকার শেষ প্রান্তে, যাকে বলা হচ্ছে কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ। তো এই জায়গায় তিনি কখন আসেন? তিনি আসেন 1487 সালে।
বার্থালোমিউ দিয়াজ। তিনি 1487 সালে পর্তুগাল থেকে অভিযানে বের হন এবং আফ্রিকা মহাদেশের গা ঘেঁষে তিনি সমুদ্রপথে আসেন এবং এসে তিনি দক্ষিণ আফ্রিকার শেষ প্রান্ত কেপ অফ গুড হোপ এই জায়গা পর্যন্ত আসেন। তো এই যে পথটা তিনি আবিষ্কার করলেন, এটি ছিল ভারতীয় উপমহাদেশে আসার ক্ষেত্রে একটা মাইল ফলক। তো যদিও তিনি যখন আবিষ্কার করেছিলেন এই পথ, তখন তিনি এই স্থানের নাম দেন কেপ অফ স্টর্ম। কেপ অফ স্টর্ম অর্থাৎ তুফানের অন্তরী। তো আমরা যদিও সেই নামে আর ডাকা হয় না, পরবর্তীতে নামকরণ করা হয়েছে কেপ অফ গুড হোপ। তো এই যে আবিষ্কার 1487 সালে বার্থালোমিউ দিয়াজ কর্তৃক, এই আবিষ্কারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে কেপ অফ গুড হোপ পর্যন্ত আসার পথ, এটিকে অনুসরণ করে পরবর্তীকালে পর্তুগাল থেকে ভাস্কো দা গামা তিনি আরও 3টি জাহাজ নিয়ে ভারতীয় উপমহাদেশ আবিষ্কারের জন্য বের হন এবং 1497 সালে তিনি এখান থেকে বের হয়ে আসেন এবং দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে তিনি মাদাগাস্কারের কাছ দিয়ে আসেন কেনিয়ায়, মোজাম্বিক এবং কেনিয়া। এই কেনিয়া পর্যন্ত আসেন এবং জানা যায় যে এই কেনিয়ায় একজন ভারতীয় বণিক ব্যবসা করার জন্য এসেছিলেন, যার বসবাসের স্থান ছিল গুজরাট। তিনি ভারতের গুজরাটের অধিবাসী ছিলেন। তো এই যে এখান থেকে অর্থাৎ কেনিয়া থেকে ভাস্কো দা গামা এই ভারতীয় বণিকের সহায়তায় কি করলেন, তিনি 1498 সালে 27 মে ভারতের মালাবার উপদ্বীপের, এখানে মালাবার উপদ্বীপের কাছে এখানে কালিকট বন্দরে এসে পৌঁছান এবং এভাবে ভারতীয় উপমহাদেশে আসার জলপথ তিনি আবিষ্কার করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 1498 সালে ভাস্কো দা গামা কর্তৃক আবিষ্কৃত হয়েছিল। খ্রিস্টাব্দ। তো এই ভাস্কো দা গামা কর্তৃক 1498 খ্রিস্টাব্দে যে জলপথ আবিষ্কৃত হয়, সেটির গুরুত্ব ছিল অনেক, এর ফলাফলও ছিল সুদূর প্রসারী। কারণ এই যে ভাস্কো দা গামা ভারতে আসলেন, যার ফলে পর্তুগালের সরাসরি ভারতে আসা সম্ভব হয় এবং পর্তুগাল কর্তৃক একটা নতুন জলপথ আবিষ্কার করা সম্ভব হয়। তো পর্তুগাল এই সময় যে ভারতে আসার জলপথ আবিষ্কার করলো, যার ফলে ইউরোপে দেখা গেল যে পর্তুগালের প্রভাব প্রতিপত্তি সম্মান সবকিছুই বৃদ্ধি পায়। এর পাশাপাশি ছিল স্পেনও অনেক ভৌগোলিক আবিষ্কার করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক হচ্ছে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কার এবং এরপরে আছে স্পেনীয় নাবিক কর্টেস কর্তৃক মেক্সিকো আবিষ্কার এবং পিজারো নামক একজন নাবিক তিনি পেরু আবিষ্কার করেন। তাহলে এই যে আবিষ্কার, এর ফলে পর্তুগাল এবং স্পেন এদের গুরুত্ব অনেক বেড়ে যায়, প্রভাব প্রতিপত্তি মান সম্মান সবই ইউরোপে বেড়ে যায়। তো যার ফলে দেখা গেল কি যে এই আবিষ্কারের ফলে একদিকে যেমন ভারতের সাথে তাদের ব্যবসা বাণিজ্য সরাসরি স্থাপিত হয় প্রত্যক্ষভাবে, যার ফলে এখানে আরবীয় বণিকদের যে একচেটিয়া আধিপত্য ছিল বাণিজ্যের, সেটা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত ইউরোপে ইতালীয় বণিকদের যে একচেটিয়া ব্যবসা ছিল, সেটা ধ্বংস হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও আছে যে শুধুমাত্র যে ভৌগোলিক রাস্তা শুধু এই জন্য জলপথ শুধু যে এই জন্য আবিষ্কার করা হয়েছে ব্যবসার উদ্দেশ্যে তা না, এর পিছনে আরো কারণ ছিল। সেই কারণগুলো হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা, এটা একটা কারণ। তাহলে খ্রিস্ট ধর্ম প্রচার করা, উপনিবেশ স্থাপন করা, এগুলো কারণ ছিল। তো এই কারণে পোপ ষষ্ঠ আলেকজান্ডার তিনি কি করলেন, তিনি 4টি আদেশনামা ঘোষণা করে পর্তুগাল এবং স্পেনকে বহির্বিশ্বে ভাগ করে দিলেন। অর্থাৎ পর্তুগাল এবং স্পেনকে এই দুটো দেশের উপরে বহির্বিশ্বকে ভাগ করে দিলেন। এটাও ছিল একটা বড় রকমের পদক্ষেপ যা ইউরোপে
পর্তুগাল এবং স্পেনের সম্মান বৃদ্ধি করেছিল। অন্যদিকে কি হলো, দীর্ঘদিন ধরে এই যে স্থলপথে যখন তারা স্থলপথ দিয়ে যে বাণিজ্য তারা ভারতের মধ্যে করতো, এর ফলে ইরানের মধ্যে আসতে হতো। তো এই ইরান দীর্ঘকাল ধরে একটা বিশাল অঙ্কের বাণিজ্যিক শুল্ক ভোগ করে আসছিল। সেই বাণিজ্যিক শুল্কটাও এখন সেটা থেকেও ইরান বঞ্চিত হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আরব এবং ইংরেজদের একচেটিয়া আধিপত্য ধ্বংস হয়, ইউরোপে ইতালি এবং একচেটিয়া আধিপত্য ধ্বংস হয়, ইরান যে রাজস্ব ভোগ করতো দীর্ঘদিন ধরে সেটা বন্ধ হয়ে যায়, এবং ইউরোপের যে দেশগুলো বিশেষ করে পর্তুগাল, স্পেন, এরা সরাসরি ভারতের সাথে এসে ভারত এবং ভারতের সমগ্র পরবর্তীতে দেখা যায় তারা সারা ভারতে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে, এবং পুরো ভারতের যে দ্বীপপুঞ্জগুলো ছিল সেই পুরো ভারতের দ্বীপপুঞ্জগুলোর সাথেও তারা ব্যবসা বাণিজ্য করে অত্যন্ত লাভবান হতে থাকে। তো তাহলে এই ছিল আজকে আমার ভারত উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের উপরে তোমাদের সাথে আমার ক্লাস। আশা করি তোমরা সকলে আমার এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো।